শুভ সন্ধ্যা। শুরু করছি আবার ঠিক একটি বছর বাদে টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো টাইম অনুষ্ঠান। অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আপনাদের, এবং শিক্ষামূলক এই অনুষ্ঠানটি আজ নয়, চলছে 2000 সাল থেকে। তার মানে 25 বছর, ভাবা যায় না। কাজেই এই আমাদের সিটিভিএনের সঙ্গে টেকনো ইন্ডিয়ার যে আত্মিক সম্পর্ক, এবং তার ফলে বিশেষ করে সত্যম রায়চৌধুরী, যিনি বর্তমানে তাদেরই আরেকটি ইউনিভার্সিটি আছে SNU এর, তিনি চ্যান্সেলরও বটে। তো এই সূত্র থেকে তার বিভিন্ন কলেজগুলোতে আমার যাওয়ার মানে সৌভাগ্য তো হয়েছেই, এবং ভেতরে গিয়েও আমি দেখে এসেছি। কিন্তু আপনারা জানেন না কতটুকু কি ব্যাপার। এবছর যারা হায়ার সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষা দিয়ে পাশ করেছে, সমতুল্য বলতে কি বোঝায়, ISC বা CBSE 12 ক্লাস, তারা কি পড়বে, কোথায় পড়বে, কেন পড়বে, এটা একটা মস্ত বড় প্রশ্ন থাকে। আর যখন কলেজের নাম টেকনো ইন্ডিয়া গ্রুপের কিছু হয়, আজকে আমরা সেই ক্ষেত্র থেকে MSIT, যেটা একদম প্রপার কলকাতার উপর, সায়েন্স সিটির কাছে প্রপার কলকাতার উপর যে কলেজটি, অর্থাৎ প্রপার ক্যালকাটার যে টেকনো কলেজ MSIT, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ম্যাকাউটের আন্ডারে, অর্থাৎ একসময় যেটা ছিল আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেটার এখন বর্তমান নাম ম্যাকাউট। তো তাদের এখানে ভর্তি হওয়া পালা চলছে, কিন্তু ভর্তি হব বললেই হওয়া যায় না, কারণ কঠিন। টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কোনো কলেজে ভর্তি হওয়াটা কঠিন। কিন্তু আপনার কি কি থাকলে আপনি ভর্তি হতে পারবেন, সে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে। আমার বাদিকে রয়েছেন MSITর প্রিন্সিপাল প্রফেসর মানস চন্দ, ওয়েলকাম স্যার। আর আমার ডান দিকে রয়েছেন অনেক দিন ধরে টেকনো ইন্ডিয়ার সঙ্গে যুক্ত মিস্টার শৈবাল ব্যানার্জি, অফিসার্স ইনচার্জ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, ওয়েলকাম। শৈবাল ব্যানার্জিকে আরেকটুখানি ধরে দেখে নিন। আপনারা তো জানেন যে ফুটবল, ইনি নিজেও ফুটবল কোচ করেন, ফুটবল খেলেছেন, এবং বিখ্যাত গোলরক্ষক শিবাজি ব্যানার্জি বা শিবাজি বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এই আমাদের শৈবাল বাবু। আরেকটা দিন আপনাদের কাছে নিয়ে আসবো ফুটবল নিয়ে আলোচনার জন্য, সেই প্রমিসটা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি। যাই হোক, আচ্ছা স্যার, প্রথমেই আপনার কাছে যাব প্রফেসর চন্দ্রের কাছে, যে ভর্তি হওয়ার পালা তো চলছে, ফর্মালিটিসটা কি? ফর্মালিটিস হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রু দিয়ে, যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক থাকে, তারপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 স্টেপ বাই স্টেপ আপনাদের অপশন দেওয়া হবে। সেইভাবে একটা অ্যাডমিশন আছে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছাড়াও আপনি JEE মেনে যদি আপনার র্যাঙ্ক থাকে, তাহলে JEE মেনের থ্রু দিয়েও আপনি এলিজিবল, অল ওভার ইন্ডিয়ার যেটা একদম। আর এখানে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যেমন EWS ক্যাটাগরি আছে, TFW ক্যাটাগরি আছে। সেগুলো আপনারা যেভাবে ফর্ম ফিল আপ করেছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, সেইভাবেই আপনাকে অপশান দেওয়া হবে, এবং সেইভাবেই আপনার কাছে কাউন্সেলিংয়ের সময় আপনার কাছে অপরচুনিটিগুলো আসবে। এবং অবভিয়াসলি যখন আপনি ভর্তি হবেন, তখন আপনি MSIT বা আদার্স যে কোনো কলেজেই আপনি গেলে তার ডিটেলস আপনি কলেজ থেকেও পাবেন, এবং সেইভাবে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। আছে কি কি কোর্স অ্যাট প্রেজেন্ট? ক্ষেত্রে হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিংয়ে আমি দুটো ক্যাটাগরি বলছি, একটা আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি, একটা পোস্ট গ্র্যাজুয়েশন ক্যাটাগরি। আন্ডার গ্র্যাজুয়েশন ক্যাটাগরিতে আছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা UG কোর্স, আর একটা আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এটা এসছে নাকি এখন? হ্যাঁ, এটা এখন আছে আমাদের, এটা 3-4 বছর ধরেই অ্যাডমিশন চলছে। আচ্ছা। IoT, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, CSBS, এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স। আর নতুন আরেকটা কোর্স যুক্ত হয়েছে, যেটা হচ্ছে AI অ্যান্ড ডেটা সায়েন্স। এরপরে আসি IT ডিপার্টমেন্ট আছে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এগুলো কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়াও আমাদের গ্র্যাজুয়েশনে BBA আছে, বিজনেস ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর BCA আছে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মধ্যে আপনার আছে যেটা হচ্ছে MTech ইন VLSI, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে, MTech ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং,
এমটেক ইন জিওটেক অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে। এই দুটো ছাড়াও আছে এমসিএ আর এমবিএ। এমসিএ হচ্ছে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও ইউজি লেভেলে মানে গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের দুটো কোর্স আছে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স। এটা ভালো হয়েছে অনেক, যারা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাচ্ছে তাদের একটা অপশন। আর যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর একটা ক্রেজ আছে, সেটার জন্য মানে সাংঘাতিক, হ্যাঁ সেটার জন্য মাথায় রেখে এই নতুন কোর্স দুটো অপশন দেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে ডক্টর চন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে আসি মিস্টার ব্যানার্জির কাছে, যে এই যে কোর্সগুলো রয়েছে, এবার কোর্সগুলোর জায়গায় প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে পড়াশুনোর জায়গাটা, মানে লাইব্রেরি ফেসিলিটি। ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে তো একটা বিরাট ল্যাব দরকার বা ওয়ার্কশপ দরকার, তো সেগুলো কি অবস্থা একটু আমি দেখে এসেছি, সমস্তই আমি দেখে এসেছি, কিন্তু আপনি আরেকবার যদি দর্শকদের বলে দেন। দেখুন, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো দুটো জিনিস লাগবেই, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে এই প্র্যাকটিক্যাল করার দিকটা। তো প্র্যাকটিক্যাল করতে গেলে তো আপনার ল্যাব লাগবেই। তো মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকে 25 বছর প্রায় হতে চললো আমাদের কলেজের। তো এইটা আমরা একদম নিশ্চিন্তে সবাইকে বলতে পারি, আপনারা আসুন আমাদের কলেজে, এসে দেখে যান। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ল্যাব ওয়েল ইকুইপড, আমাদের টিচারের সংখ্যা, ল্যাব অ্যাসিস্ট্যান্টদের সংখ্যা, সাথে একদম এআইসিটি নিয়ম অনুযায়ী স্টুডেন্ট আর ওনাদের রেশিও আমরা মেনটেন করি। তাই এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের টেকনোর কোনো কলেজেই, বিশেষ করে মেঘনাদ শাহে, কোনো সমস্যা নেই। তাই আমি গার্জেনদের বারবার বলবো যে আপনারা ছেলে মেয়েদের দেওয়ার আগে যখন ইচ্ছে কলেজে 10টা থেকে বিকেল 5টার মধ্যে, রবিবারও ইনক্লুডেড, হ্যাঁ এখন রবিবারও খোলা আছে, শনি রবি দুদিনই খোলা। তাই রবি থেকে শনির মধ্যে যে কোনো সময় আপনারা এসে কলেজ ভিজিট করে যান, কারণ ছেলে মেয়েকে 4 বছরের জন্য দিচ্ছেন, সেটা তো আপনাদের দেখা খুব দরকার, উচিতও তাই। তা আমার মনে হয় যে ওই আমাদের ছোটোবেলায় একটা কথা বলতেন বাবা মারা, প্রথম 25 বছর আমরা যা বলছি শোন, তারপরে সারা জীবন তুই যা বলবি আমরা শুনবো। তাই সেরকম কলেজের ক্ষেত্রেও কিন্তু এই প্রথম 3 বছর খুব ইম্পর্টেন্ট। প্রথম 3 বছর আমাদের শিক্ষকরা যা বলছেন, আমরা যা বলছি, ইন্ডাস্ট্রি কী চাইছে, সেগুলো যখন কমিউনিকেট করি, তখন ওইগুলো শোনাটা খুব ইম্পর্টেন্ট। এই 3 বছর যদি শোনা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আর আমাদের কথা না শুনলেও হবে। একদম একদম। আমি আরেকটা জাস্ট লাইব্রেরি ডেটাটা অ্যাড করছি, যেটা হচ্ছে এখন এমএসআইটিতে টোটাল 13,778খানা ভলিউম আছে বই আর ইবুক মিলিয়ে। তার মধ্যে প্রায় 5-6 হাজার হার্ড বাইন্ডিং বুক আছে, 6,000-এর বেশি। 13,000? হ্যাঁ, টোটাল 13,000। আর আমাদের এলসিভিআর একটা জার্নাল, তার সাথে আমাদের একটা মানে সাবস্ক্রিপশন আছে, তো তার থ্রু দিয়ে প্রায় রিমেনিং 7-8,000-এর মতন হার্ড কপি মানে সফট কপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা স্টুডেন্টদের কাছে খুবই সুবিধের। তাদের মানে এমএসআইটিতে ঢোকার পর সত্যি কথা বলতে বই কিনতে হয় না, পুরো তারা মানে পার স্টুডেন্ট প্রত্যেক সেমিস্টারই 5টা-6টা করে বই তো পাচ্ছেই, তার সাথে অফুরন্ত ইবুক আছে, যেটা কিন্তু এই ফেসিলিটি সব জায়গাতে অ্যাভেলেবেল না। তার মানে আপনি বলতে চাইছেন যেটা, যে প্রত্যেক ছাত্রছাত্রী লাইব্রেরিতে গিয়ে নিয়মিতভাবে বই পাবে, তার বই কেনার দরকার নেই, একদমই না। এনাফ স্পেস আছে, সাফিসিয়েন্ট কম্পিউটার আছে, ডিজিটাল লার্নিং যেটা, সেটা লাইব্রেরিতে বসেও তারা করতে পারবে। আচ্ছা, এই আপনার এআই এর জন্য স্পেশালি যে এখন তো নতুন ল্যাবরেটরি লাগবে, বা একেবারেই নতুন একটা ব্যাপার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, এবং এটার নেগেটিভ দিকও আছে। আমি নেগেটিভ দিকে তো গিয়ে লাভ নেই, যে জিনিস এসে গেছে বিশ্বে সেটাকে অ্যাকসেপ্ট করাটাই উচিত। তো তার জন্য কি সেই ধরনের ল্যাবরেটরি আপনাদের কাছে প্রস্তুত? হ্যাঁ, আমি সেটা বলছি, যেটা হচ্ছে এআইএমএল বেসিক্যালি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে। তো এআইএমএল এর জন্য সাফিসিয়েন্ট ল্যাব ফেসিলিটি এমএসআইটিতে আছে, যেটা মেইনলি দরকার হাই এন্ড কম্পিউটিং। হাই এন্ড কম্পিউটিং ফেসিলিটি আছে। এআইএমএলকে সাপোর্ট করার জন্য নতুন আইওটির একটা ল্যাব ডিজাইন করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। তাছাড়া এআইএমএল তো বেসিক্যালি আমরা ওটাকে একটা টুল হিসেবে ইউজ করি একদমই, এবং এই এআইএমএল এর টুলটাকে যাতে আরও এফেক্টিভলি আমরা ইউজ করতে পারি, তার কম্প্যাটেবল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল বা আইটি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে, যাতে ছেলেরা এআইএমএলটাকে অ্যাপ্লাই করতে পারে এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ তারা করতে পারে, সে সুযোগটা থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা একটা বোধহয় টেলিফোন রয়েছে, একটু টেলিফোনটা নিয়ে নিই স্যার, একটু উত্তর দেবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি তো মধ্যমগ্রাম থেকে বলছি স্যার। মধ্যমগ্রাম থেকে?
হ্যাঁ 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 বলুন প্লিজ। আমার মেয়ে এই বছর এইচএস পাস করলো, ওর বায়োসায়েন্স ছিল যদিও। প্রশ্ন হচ্ছে যে ও বিসিএ তে ইন্টারেস্টেড, ওর কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল আর বায়োলজি ছিল, ঠিক আছে। এবার আমার প্রশ্ন যে স্যারের কাছে যে বিসিএ ফিউচারটা কি, আর বিসিএ তে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়াটা কি থাকতে পারে, আমাকে কাইন্ডলি একটু জানাবেন। ঠিক 1 মিনিট পর, আমি টিভিটা সাউন্ড মিউট করা আছে তো, আমি টিভিটা অন করে শুনবো তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তো থাকবে। একই সাথে আমি দর্শকদেরকে বলবো যারা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তারাও কিন্তু আমাদের এখানে ফোন করতে পারেন, তাদের জন্য অপশন রয়েছে বিবিএ বা বিসিএ। আমি ব্যাপারটা পুরো জেনে নিচ্ছি, আপনি উত্তর দিন। আমাদের অ্যাকচুয়ালি বিটেকের বাইরে যে দুটি কোর্স আছেন ব্যাচেলার, তো বিবিএ আর বিসিএ। তো বিসিএ 4 বছরের কোর্স হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর হ্যাঁ কম্পিউটার। ও করতে পারবে, বিসিএও অ্যাডমিশন নিতে পারবে, বিবিএতেও যেতে পারবে। যে টেকনিক্যালি একটু স্যাভি তাকে বিসিএ আমরা বলি নিতে, আর যে ম্যানেজমেন্টের দিকে যেতে চায়, কারণ আলটিমেট তো সবাইকেই ম্যানেজমেন্টের দিকে যেতে হবে। যে বিটেক করছে, বিসিএ করছে, উন্নতি করতে গেলে ম্যানেজমেন্টের দিকে যেতেই হয়। তাই যারা এখন থেকেই ম্যানেজমেন্টের দিকে যেতে চায়, যাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে একটু ভয় থাকে প্রথম থেকেই, তাদেরকে আমরা বলি যে ওই বিবিএ করে এমবিএ করে নিতে, তাহলে চাকরির সুযোগও অনেক বাড়ে। আর বিসিএর ক্ষেত্রে আমি আপনাকে বলি যে ও তো বিসিএ করতে পারবেন যিনি ফোন করেছিলেন। ভর্তি হওয়ার কি ব্যাপার? ভর্তি তো আপনি কলেজে এসে যোগাযোগ করবেন আপনার যে মার্কশিটগুলো নিয়ে, তো ভর্তি হতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, মানে মনে হয় না, একদমই অসুবিধা হবে না। আর যেটা ইম্পর্টেন্ট সব থেকে বড় কথা, যত বড় বড় এমএনসি আছে প্রত্যেকে কিন্তু বিসিএ থেকে রিক্রুট করে। একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস বিসিএ কিন্তু প্রতি বছর আমাদের ইন্ডাস্ট্রিতে যায়। আর এমসিএটা তো বোধহয় স্যার অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু অ্যান ইঞ্জিনিয়ার তো হয়েই যায় খানিকটা। হ্যাঁ এবং একদম। আর অনেক ক্ষেত্রে মানে বিটেকের থেকেও কিন্তু এমসিএ দের স্যালারি অনেক বেশি হয়, কারণ তারা মাস্টার্স করে যাচ্ছে। সত্যি কথা, এটা জানতাম না। তাই বিসিএ করে এমসিএ করে নিলে কিন্তু সেই স্টুডেন্টের সাথে বিটেকের স্টুডেন্টের খুব একটা আর বেশি পার্থক্য থাকে না, উল্টে স্যালারি অনেক হাইক পাওয়া যায়। এবারে কাজের কথা আসা যাক। ধরুন চাকরির একটা ব্যাপার থাকেই, যেটা আপনার দপ্তর। হ্যাঁ, তো এখানে আমি তো জানি যে আজকের দিনে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার যেটা, সেটা টাফ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। সিলিকন ভ্যালি থেকে শুরু করে নানান রকম সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তো এখানে কানেকশনটা হচ্ছে কি সব থেকে বড় কথা। একটা ইন্ডাস্ট্রি, এই তো কয়েকদিন আগে জিন্দালরা এসে ফ্যাক্টরির একটা উদ্বোধন করে গেল, বা হচ্ছে, মানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কল্যাণে বছরে একটা করে হয়, এবং সেখানে একটা প্রমিস ব্যাপার থাকে। কিন্তু যে ব্যবসায়ী আসুক না কেন বা যে ইন্ডাস্ট্রিয়ালিস্টই আসুক না কেন, তারা কিন্তু দেখবে যে আমাকে একেবারে সাবজেক্টিভ, আমি শেখাবো না, তোমাকে রেডি হয়ে আসতে হবে। এবং কি মনে করেন আপনাদের এই কানেকশনটা কীরকম, বা চাকরির ক্ষেত্রটা কীরকম? একদম প্রথম থেকে আমি বলি যে ফার্স্ট ইয়ারে যখন একটি স্টুডেন্ট আমাদের কলেজে ঢুকছে, এটা তো বিটেক পড়ুক, বিসিএ পড়ুক, বিবিএ পড়ুক, তার তো ম্যাকআউটের একটা সিলেবাস আছে। সেই ম্যাকআউটের সিলেবাস অনুযায়ী তাকে যেতে হয়। কিন্তু তার বাইরে আমরা যেটা করি, সেটা আমরা ফার্স্ট ইয়ার থেকে ইন্ডাস্ট্রি রেডি করি একটি স্টুডেন্টকে। দেখা যায় যে টেকনিক্যাল নলেজের সাথে সাথে ফাইনাল ইয়ারে গিয়ে যখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট চালু হয়, তখন আমরা দেখি যে সফট স্কিলের ওপর এখন ইন্ডাস্ট্রি প্রচণ্ড জোর দিচ্ছে। মানে স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ভাগনা কল্যাণ ভৌমিক এবারে এইচএস দিয়েছে। আচ্ছা, ও টোটাল নম্বর পেয়েছে 366। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মোটামুটি 60-65 এর মধ্যে আছে। আচ্ছা, তো ও চাইছে, ও তো জিনিসটা বোঝে না, ও বলছে ইঞ্জিনিয়ারিং এ ওই এখন যেটা ইন্টেলিজেন্স যেটা বেরিয়েছে, ওই এআই নিয়ে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটা আমিও বুঝি না কতটা কি বুঝবে বা ওই নম্বর পেও। না, তার আগে প্রশ্নটা হচ্ছে যে সেটা তখনই পড়তে পারবে যদিও জয়েন্ট দিয়ে থাকে। জয়েন্ট দিয়েছে কি? জয়েন্ট দিয়েছে, এবার র্যাঙ্ক হয়তো কিরকম, র্যাঙ্কটা আমি জানতে চাইছি না। জয়েন্ট দিয়েছে, বসেছে, জয়েন্ট দিয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গেলে দুটো সাবজেক্টের উপর নাম্বারটা একটু জানতে ইচ্ছা হয়। একটা হচ্ছে কি ফিজিক্সে কত পার্সেন্ট রয়েছে? ফিজিক্সে 62। হ্যাঁ, 62 পেজ। 62। আর ইয়েতে অঙ্কে? অঙ্কে 66। বলুন। আচ্ছা, এই অ্যান্সারটা আমি একটু অন্যভাবে দিচ্ছি,
যেটা হচ্ছে যদি AIML যেটা আপনি যেটা বলছেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এটার বেস কিন্তু হচ্ছে ম্যাথামেটিক্সে যদি ওর কনফিডেন্স থাকে তাহলে এটাতে কিন্তু খুব ভালো শাইন করতে পারবে, না হলে ওই শুধু যা সাবজেক্টটা শিখবে যেটা সবাই শিখছে। এবার কোশ্চেনটা আমার দিক থেকে, আমি একটা কোশ্চেন আমি জাস্ট জিজ্ঞাসা করছি, কেন AIML? এটা ছাড়াও হ্যাঁ একদমই, এটার যেটা ক্রেজ আছে, কিন্তু আপনাকে একটা ইনফরমেশান আমি শেয়ার করছি এই রেসপেক্টে। এখন কিন্তু ডে বাই ডে মানে টিপিও যে রিপ্রেজেন্টেটিভ আছে শৈবাল আরও বেটার বলতে পারবে, যেটা হচ্ছে এখন কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেগুলো কোর সেক্টর, এগুলোর ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়ছে। আপনি যদি একটু নিউজ চ্যানেল দেখেন তাহলে দেখবেন যে 2030-র মধ্যে একটা প্রেডিকশান আছে যে ওভারঅল জিডিপি 50 to 20% এটা কন্ট্রিবিউট করবে কনস্ট্রাকশন সেক্টর। তো এই দিক থেকে আমরা যেটা দেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যালের এক একটা স্টুডেন্টের মাল্টিপল জব আছে, এরকমও আছে। আবার আরেকটা দিকে ইন্ডাস্ট্রি যেটা আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায় VLSI সেক্টরে মোর দ্যান 1000 crore একটা ইনভেস্ট করেছে আইসি ফ্যাব্রিকেশনের জন্য। গুজরাট বা আসাম এই জায়গাগুলোতে ফ্যাব ল্যাব তৈরি করছে। সো সেদিক থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটো ডিপার্টমেন্টেরও ডিমান্ড আছে। আপনি যদি বলেন ও চান্স পাবে কি না জয়েন্টের রেসপেক্টে, জয়েন্টের রেজাল্ট যদি ঠিকঠাক থাকে তাহলে MSITতে ডেফিনেটলি পেয়ে যাবে। 60%-এর ওভাব মার্কস আছে, ক্যাটাগরি যেটা ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করেছে। আমি যেটা বলবো একটু আপনারা ভেবে দেখুন, কোর্স সেক্টরে কিন্তু অপরচুনিটি এখন অনেক বেশি র্যাডার দ্যান এই AIML-এর যে ক্রেজটা যেটা তৈরি হয়েছে। তো সেটা যদি আপনারা একটু ভেবে দেখেন তাহলে কিন্তু ওর কাছে আরও অনেক বেশি অপরচুনিটি আছে। আরেকটা ফোন আছে। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ছেলে অ্যাকচুয়ালি এবছরে হায়ার সেকেন্ডারি পাস করেছে। হ্যাঁ। তো ও অ্যাকচুয়ালি BCA পড়ার জন্য ইন্টারেস্টেড। তো BCA পড়ার জন্য কি ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে এরকম কিছু ব্যাপার আছে? ম্যাথমেটিক্স বা ওর ম্যাথমেটিক্স কি ছিল না? না ম্যাথমেটিক্স ছিল না। কম্পিউটার সায়েন্স ছিল? কম্পিউটার ছিল না 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 ওটাও ছিল না। তাহলে পড়বে কি করে? কি ছিল ওর? তো ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ। BBA পড়লে ভালো। ও কিসের স্টুডেন্ট? কমার্সের স্টুডেন্ট। সেটা বলবেন তো, কমার্সের স্টুডেন্ট। ও BBA পড়ুক, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ুক। এখানে কিন্তু MSITতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাশ করে খুব ভালো ভালো চাকরি কিন্তু তারা সারা ভারতবর্ষে পায়। BBA পড়ুক, BBA এর একদম পারফেক্ট সাবজেক্ট নিয়ে কিন্তু ও হাই সেকেন্ডারি পাশ করেছে। আচ্ছা আচ্ছা, এবারে আপনার তখন MBA আছে কি? হ্যাঁ নিশ্চয়ই, MBA তো আছেই। তো MBA করার জন্য তখন কি তাকে ক্যাটমেটে যেতে হবে না ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে? দেখুন যদি হোম স্টুডেন্ট হয় অবভিয়াসলি একটা হোম ফ্যাসিলিটি তো স্টুডেন্ট পাবে। যদি হয় মানে আমার কলেজের থেকে সে BBA পাশ করেছে, তো প্রিভিলেজ বা একটা প্রেফারেন্স তো সে পাবেই MBA পড়ার জন্য। হ্যাঁ মানে আমার জায়গা থেকে পাশ করে দায় এবং দায়িত্ব দুটোই তো আমারই থাকে না। আচ্ছা, তো BBA করার জন্য কি কোনো অ্যাডমিশন টেস্ট বা কিছু হবে কি ডাইরেক্ট অ্যাডমিশন? সেটা একটা নর্মাল একটা ছোট অ্যাডমিশন টেস্ট দিতে হয়। আপনি একটা যে কোনো দিন আসানসোল থেকে এসে আপনি কথাবার্তা বলুন, ছেলেকেও নিয়ে আসুন সঙ্গে। যদি তারা মনে করেন যে আপনার ওখানেই স্পট কিছু একটা পরীক্ষা নেবেন বা কিছু, তাহলে সেটা দিয়ে দেবেন, নইলে একটা নাইট স্টে করে যাবেন, পরের দিন আপনার পরীক্ষা হয়ে যাবে। আর না হলে আপনি যেটা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে না প্লেস মানে অ্যাডমিশনের, আপনি সে কন্ট্যাক্ট নাম্বারেও আপনি একবার কল করে আপনার কোয়ারিটা আপনি জেনে নিতে পারেন। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ ওয়েলকাম। আপনি যেটা বলছিলেন যে এখন ব্যাপার হলো যে কন্ট্রাক্টস একটা মস্ত বড় ব্যাপার। ধরুন আমি খুব হাইফাই লোক, আমার সঙ্গে সোসাইটির বহু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের যোগাযোগ আছে, এটা কিন্তু দরকার, এই কন্ট্রাক্টসের দরকার। কি মনে করেন? না আমি যেটা তার আগে শেষ করি যে ফার্স্ট ইয়ার থেকে আমরা কীভাবে একটা স্টুডেন্টকে তৈরি করি। মানে আমরা এমন একটি কলেজ যেখানে আমরা কিন্তু কখনো ক্লেম করি না কোনো জায়গায় গিয়ে যে আমরা চাকরি দিই, আমরা কাউকে চাকরি দিই না। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই যেখানে স্টুডেন্ট নিজের ক্যাপেবিলিটি দিয়ে চাকরি আর্ন করে। সেই স্টুডেন্টের আর্ন করা চাকরিকে আমি কখনো ক্লেম করতে পারি না আমি চাকরি দিই। ঠিক তাই আমরা ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টকে সেইভাবে তৈরি করি যাতে সে ওই ফোর্থ ইয়ারে গিয়ে চাকরিটা পাওয়ার যোগ্য হয়। সেইটা কি যেভাবে করি আমরা, সেটা হচ্ছে যেটা আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, যে টেকনিক্যাল নলেজ তো তার বাড়ছেই, সিলেবাসের মধ্যে দিয়ে যাচ্ছে, সমস্ত টেকনিক্যাল স্যারেরা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু যেটা ইন্ডাস্ট্রি এখন চাইছে যে শুধু টেকনিক্যাল নলেজ দিয়ে হবে না, কারণ বিদেশের সাথে কথা বলতে হচ্ছে মানুষের সাথে,
প্রত্যেক প্রজেক্ট তো এখন গ্লোবালি প্রজেক্ট, এখন তো আর এরকম না যে কলকাতার মানুষের বাঙালি শুধু বাংলায় কথা বলবে, সব কথাই ইংলিশে বলতে হয়। তাই সফট স্কিলের ওপরে প্রত্যেকে চাইছে যে এই টেকনিক্যাল নলেজের সাথে সাথে যেন সফট স্কিলের ওপর ইম্পর্টেন্সটাও দেওয়া হয়। সেই জন্য আমরা এটা করেছি, এবছর থেকে চালু করেছি। আমাদের সত্যম স্যারেরও অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আমরা এবারে পূরণ করতে পেরেছি। তো এই প্রোগ্রামের থ্রু দিয়ে স্যারকেও জানাচ্ছি সেটা যে আমরা এবারে ফার্স্ট ইয়ারে যে 600টা স্টুডেন্ট আমাদের কলেজে ঢুকেছে 2024-এ, সেই 600 জন স্টুডেন্টের 1:1 ইন্টারভিউ করেছি, করে প্রত্যেকের স্ট্রেংথ আর উইকনেস দেখা হয়েছে, কে কোন দিকে যেতে চায়। কিছু স্টুডেন্ট আছে যারা হায়ার স্টাডিই করবে, কিছু স্টুডেন্ট আছে এন্ট্রেপ্রেনিউর করবে। আপনাকে শুনলে অবাক হবেন, ফার্স্ট ইয়ারে আমিও অবাক হয়েছি ইন্টারভিউ নিতে গিয়ে। 10 জন আমাদের কলেজে এরকম ছেলে আছে যারা মাসে এখন লাখ টাকার উপরে টাকা কামাচ্ছে, কিছু না কিছু অ্যাপ বানিয়ে, কিছু স্টার্টআপ আছে তাদের, স্টার্টআপ আছে তাদের। মানে আমরা তো অনেক পরে শুনেছি যে স্টার্টআপ হয়, পাস করে গিয়ে চাকরি করে। তো এবছর আমার অভিজ্ঞতা, কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে দেশ। তো তারা স্টার্টআপ করছে, তো সেই ছেলেগুলোকে জোর করে চাকরিতে না এনে তাদেরকে কিভাবে এন্ট্রেপ্রেনিউর বানানো যায়, যারা হায়ার স্টাডি করছে তাদেরকে কিভাবে গেটের জন্য প্রিপারেশন করানো যায়, যারা চাকরিতে যেতে চাইছে তাদের তো চাকরির প্রিপারেশন করানোই হবে। তো এই ক্যাটাগরিটা আমরা কিন্তু ABC-তে ভাগ করা হয়েছে এবছর, আর সাথে সাথে কারাই কোন দিকে যেতে চায় সেটাও ভাগ করা হয়েছে। এবার আমাদের যেটা প্ল্যানিং, এই যে ABC-তে ভাগ করা হলো, সেকেন্ড ইয়ারে যে ক্লাস করাতে যাবেন তার কিন্তু সুবিধা হবে, সে একটা হাতের সামনে চিত্র পাবে যে সি ক্যাটাগরিতে আছে তাকে আমার বেশি ইম্পর্টেন্স দিতে হবে রাদার দ্যান এই ক্যাটাগরি। এ ক্যাটাগরি ঠিক বেরিয়ে যাবেই ওরা। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের থেকে, আমাদের মানে কলেজের চ্যালেঞ্জ হচ্ছে এই সি ক্যাটাগরিকে B+ কনভার্ট করা এই 3 বছরের মধ্যে। যত আমরা বেশি এই সি থেকে B+ কনভার্ট করতে পারবো বা এতে কনভার্ট করতে পারবো, তত ফোর্থ ইয়ারে যখন উঠবে এদের সাকসেস পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে। থার্ড ইয়ার থেকেই বুঝতে পারবে একদম। প্লাস এই ক্যাটাগরিটা যখন আমাদের কাছে আসবে তখন আমরা তাদেরকে ইন্টার্নশিপের জন্য যে প্রিপারেশন, কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইগুলো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকে, যাতে এই অপশনগুলো, জব অপরচুনিটিগুলো বেড়ে যায়। হ্যাঁ, ইন্টার্নশিপে ডেফিনেটলি কলেজ থেকেও পাঠানো হয়, ডিপার্টমেন্ট অর্গানাইজ করে, প্লেসমেন্ট সেল অর্গানাইজ করে। তো এটা জয়েন্ট কোঅর্ডিনেশন, মানে টিপিও সেল তাদের ইনপুট দেবে ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট সেইভাবে অ্যাক্ট করবে, ডিপার্টমেন্টের কিছু ইনপুট থাকে টিপিও সেলকে। তো এটা জয়েন্ট কোঅর্ডিনেশনের থ্রু দিয়ে তারপর তারা ইন্টার্নশিপে যায়। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু টেল সামথিং মোর। সেটা হলো যে আমাদের যে কলেজগুলো আছে একটু জেনে নিন। টেকনো ইন্ডিয়ার যে কলেজগুলো আছে, একটা তো এটা MSIT আপনারা জানেন, একটা রয়েছে আমাদের গড়িয়াতে নেতাজি সুভাষ, সেখানেও ভর্তি হওয়ার একটা ব্যাপার রয়েছে, ওই দিককার সোনারপুর ইত্যাদি তারা ওখানে ভর্তি হয়। একটা আমাদের রয়েছে বাটানগর যেটা টেকনো ইন্টারন্যাশনাল, আরেকটা রয়েছে নিউ টাউনে টেকনো ইন্টারন্যাশনাল। একেবারেই আপনারা দেখবেন যে SNU যেটা রয়েছে, মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আগেই পড়বে। তো এই রয়েছে, আর একটি অসাধারণ কলেজ রয়েছে নর্থ বেঙ্গলে, সেটা হচ্ছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে এলেন 2 দিন আগে, ওখানে একটা ছেলে মেয়েদের জন্য, মানে ছোট ছেলে মেয়েদের জন্য একটা ওয়ার্ল্ড করা হয়েছে, স্কুল করা হয়েছে, মানে গ্লোবালি সেই স্কুলটার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ফলে আজকে কিন্তু টেকনো ইন্ডিয়া এমন একটা জায়গায় চলে গেছে যে দে আর ডুইং সামথিং মোর দ্যান সামথিং, মানে কিছু করছে যেটা অনেক কিছুর থেকে বেশি। আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন থাকে, দেখুন AI তো একটা নতুন সাবজেক্ট যেটা ঢুকেছে, অ্যাবসলিউটলি সেটার জন্য যে ল্যাবরেটরি ফেসিলিটি বা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা থাকে, তার জন্য উপযুক্ত শিক্ষকরা কি আছেন? কারণ সেটা শেখাতে গেলেও তো সেই শিক্ষকরা তো আর শিখে আসেনি, মানে তাদের সময় তো ছিলই না সাবজেক্টটা। একদমই ঠিক। আমি এখানে দুটো জিনিস বলি। এক হচ্ছে, আমাদের যদি টোটাল টিচিং ফ্যাকাল্টি ধরি, তাহলে মোস্ট অফ দ্য ফ্যাকাল্টি PhD কমপ্লিট করে ফেলেছে, যারা বাকি আছে তারা PhD শেষের দিকে। মানে আপনি যেটা বলেন এক্সপার্টাইজের কথা, তাদের সাফিসিয়েন্ট এক্সপার্টাইজ আছে সেই অ্যাডভান্স টেকনোলজিগুলোতে ট্রেন করার জন্য ছেলেদেরকে। আর সেকেন্ড হচ্ছে, এখন যেটা হচ্ছে, যেহেতু AI/ML এর একটা ক্রেজ আছে, তো AICT একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম লঞ্চ করেছে, যাতে কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেহেতু AI/ML তো একটা টুল, এখানে ECE বলুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন, মেকানিক্যাল বলুন বা ইলেকট্রিক্যাল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদেরই এই অ্যাডভান্স টেকনোলজিগুলোর উপর ট্রেন করানো যায়। তো আমাদের কলেজের ফ্যাকাল্টিরা আর নিজেদের আপগ্রেডেশনের জন্য এই QIP প্রোগ্রামগুলো অ্যাটেম্প করছে AICTর। যাতে আমি কেন বললাম, যেভাবে প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো একদম
মানে আজকে যেটা পড়াচ্ছেন কালকে সেটা পুরোপুরি পাল্টে গেল। এবং ফ্যাকাল্টিদের তো এর জন্য অ্যাক্টিভলি এটাতে ইনভলভ থাকতেই হচ্ছে, এবং তারই আউটকাম হচ্ছে রিসার্চ। তারা আমাদের যেটা, আমি যদি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি, লাস্ট 2-3 ইয়ার্সে 250+ জার্নাল পাবলিকেশন এবং 220+ কনফারেন্স পাবলিকেশন, 23 পেটেন্টস বেরিয়েছে, 3টে গ্র্যান্টেড প্রজেক্ট এবং 10 লাখসের উপর কনসালটেন্সি আছে কলেজের। তো এই স্ট্যাটিস্টিক্সটা দেখলেই কি আপনারা কিন্তু এই ধারণাটা পেয়ে যাবেন যে ফ্যাকাল্টিরা অ্যাক্টিভলি ইনভলভড এই অ্যাডভান্স টেকনোলজিগুলোর উপর, না হলে কিন্তু পেপার পাবলিকেশন বা পেটেন্ট এগুলো অসুবিধা। তো এবং স্টুডেন্টরাও এটার সাথে ইনভলভ। এটা শুধুমাত্র ফ্যাকাল্টিদের মানে তাদের নিজেদের প্রচেষ্টা না, এখানে কিন্তু স্টুডেন্টরাও ইনভলভ, তারাও কাজ করছে। এবং শৈবাল যেটা বললো যে হায়ার স্টাডি, যেটা প্রত্যেক বছরই 10%-এর মতন স্টুডেন্ট গোটা ইনস্টিটিউটে তারা বাইরে যায় এবং এই পেপারগুলো পাবলিশ করে, পেটেন্ট পাবলিশ করেই তারা কিন্তু বাইরে অপরচুনিটিগুলো পায়। এবং আমি যতটুকু শুনলাম যে আপনাদের প্রধান সত্যম রায়চৌধুরী, সত্যমবাবু তো সম্প্রতি লন্ডন থেকে যেটা ঘুরে এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সফরে গিয়েছিলেন, তো সেখানে তিনি আরও এআই সম্বন্ধে অনেকগুলো ডেটা নিয়ে এসছে। সেটা আমি পরবর্তী অধ্যায়ে নিশ্চয়ই, এই অনুষ্ঠান এখন চলবে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়, সেটা নিশ্চয়ই তুলব। তো কতটা তাতে আপনারা মানে খুশি, মানে এই যে আপগ্রেডেশন অফ এআই, যেটা আপনি তো দেখলেন দুটো ফোন দুটোই এআই, যেদিকে যাবে আমাদের সেই দিকে যেতেই হবে, তার বাইরে গেলে তো আমরা আর টিকতে পারবো না, এটাই নিয়ম। তো আমরা প্রচণ্ডই খুশি। ওরকম একটা ঘটনা ওখানে মোমো সাইন হয়েছে আমি শুনেছি, তো খুব ভালোই লেগেছে। তো আপনাকে আরেকটা এটা আমি কথা বলি, সেটা হচ্ছে আমরা তো 24 বছরের কলেজ। একটা সময় আমাকে একজন জিজ্ঞেস করেছিল একবার, তোমরা কত দিনের প্লেসমেন্ট দাও? হ্যাঁ, তো তখন আমি বললাম 4th ইয়ারে আমাদের প্লেসমেন্টটা শুরু হয়, কিন্তু সেটা চলে আমৃত্যু। কারণ হচ্ছে এই যখন স্টুডেন্টই 4th ইয়ার থেকে ফাইনাল ইয়ারে বেরিয়ে যায়, তারপরে 6 মাসও আমরা সাপোর্ট দিই, আর তারপর কিন্তু সে অ্যালুমনাই হয়ে গেছে কলেজে। আর এই পশ্চিমবঙ্গের মধ্যে, কলকাতার মধ্যে এই একটি কলেজ জেনে রাখুন আপনি, যে যার অফিসিয়াল মানে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, সোসাইটি বিদেশেও আছে না, আমাদের এখানে বলছি টেকটো ইন্ডিয়া গ্রুপের মধ্যে বা বাইরে পশ্চিমবঙ্গের মধ্যে সোসাইটি রেজিস্টার অ্যাক্টে মানে রেজিস্টার্ড আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, যেটা সারা বিশ্বে ছড়িয়ে আছে। হ্যাঁ, সেটা বলছি। তারা কি অ্যাসোসিয়েট হয়? হ্যাঁ, অ্যাসোসিয়েট হয়, আমাদের প্রোগ্রাম হয়, বিভিন্ন মানে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে সোসাইটির জন্য কাজ, সমস্ত কিছুই করা হয়। আর আমাদের এই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল থেকে আমরা এটা বুঝেছিলাম, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং ছাড়া আজকের দিনে আর কিছু নেই আর কি, পুরোটাই রিলেশনশিপের ওপর দাঁড়িয়ে আছে। তা তখন আমরা এটা ব্যবস্থা করি যে অনেক সময় আমরা দেখেছি ইন্ডাস্ট্রি থেকে বড় বড় লোক এসছেন, ভাষণ দিচ্ছেন, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টসরা সেই সময় হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা বুঝতে পারছে, কিছু স্টুডেন্ট বুঝতে পারছে, অসুবিধা হচ্ছে। সেই সময় আমরা এটা তৈরি করি, সেটা হচ্ছে যে আমাদের কলেজ থেকেই যারা ইন্ডাস্ট্রিতে গেছে, যারা 15 বছর, 20 বছর, 18 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন, সেই সমস্ত লোকগুলোকে দিয়ে আমরা মানে আমাদেরই একটা ওয়েবিনার, সেমিনার, এটা মানে রেগুলার ইন্টারভেলে এই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাথে করানো হয়। তাতে একটা কানেকশন বাড়ে। আর আমাদের একটা অ্যালুমনাই পোর্টালও তৈরি করা হয়েছে, সেখানে 7000 অ্যালুমনাই এখন আছে, যারা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি বলছি, আমি এখন যদি হোয়াটসঅ্যাপটা খুলে দিই, আপনাকে দেখাতে পারবো আমার 100খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে শুধু মেঘনাদ স্যার অ্যালুমনাই নিয়ে। আজকে হঠাৎ সকালবেলা উঠে দেখলাম যে একটি সিটিএসের ছেলে, 2 বছর এক্সপিরিয়েন্স, সে বলছে সিটিএসের এইরকম একটা কাজে আমি সিভি জমা দিতে চাই, কি করব। আমার ওখানে আছে MSIT সিটিএস ফ্যামিলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি জাস্ট ওর কথাটা তুলে দিলাম। আমি যে হেল্প করলো তাকে আমি লাস্ট 15 বছর দেখিনি হয়তো, কিন্তু সেই ছেলেটি বললো আমি সিটিএসে আছি, 2008-এ পাস করেছি, তুই আমাকে সিভিটা দে, আমি তুলে দিচ্ছি। ঠিক এরকম উল্টো দিকটাও আছে, মানে সিনিয়রদের থেকে জুনিয়ররা যেরকম হেল্প পাচ্ছে, জুনিয়র আরেকটা আপনাকে ঘটনা বলি। একদিন সকালবেলা উঠলাম, মেয়েটি আছেন অস্ট্রেলিয়ায়, হ্যাঁ, মাস্টার্স করতে গেছে, তার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আমার এখানে একটা ব্লাড যারা দেয় তাদের নিয়ে একটা গ্রুপ আছে, অ্যালুমনাই আর স্টুডেন্টদের নিয়ে। তো মা অসুস্থ, হঠাৎ ব্লাড লাগবে, ওই গ্রুপে একটা জাস্ট পোস্ট করা হলো ওখান থেকে নিয়ে, আমাদের দুটো কারেন্ট স্টুডেন্টস আর আমি গিয়ে অ্যাপোলোতে গিয়ে ব্লাড দিয়ে এলাম, মা সুস্থ হয়ে গেল।
এই যে আজকে আর নেটওয়ার্কিংটা হাতে সময় নেই, আমরা সামনের বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল সন্ধ্যে 7টায় আসবো। আমাদের প্রথম অনুষ্ঠান খুব ভালো লাগলো, আমরা নিশ্চয়ই আশা করবো MSITর সেকেন্ড প্রোগ্রাম আবার নিয়ে আসতে। নেক্সট উইকে কোন কলেজে আসবে আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, ভালো থাকবেন, গুড নাইট।